গত কয়েক বছর ধরে বিরক্তিকর কার্যক্রমটা করে যাচ্ছে লিভারপুল। তারা সাধারণত জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে কোনো খেলোয়াড় কিনতে চায় না। তাদের কাছে মনে হয় যে না, আমরা সামার ট্রান্সফার উইন্ডোতে বা গ্রীষ্মকালীন দলবদলের বাজারে যে সকল খেলোয়াড়কে কিনে এনেছি তারাই আমাদেরকে গোটা বছর চালানোর জন্য যথেষ্ট। উইন্টারে আমাদের আর নতুন কোনো খেলোয়াড় কিনতে হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে না, স্কোয়াডের অবস্থা এত বাজে হয়ে যায় ইনজুরি সমস্যার কারণে একটা খেলোয়াড় আনতেই হয় একদম লাস্ট মোমেন্টে। সো শেষমেশ তখন দেখা যায় যে লিভারপুলকে ধারে কোনো একটা খেলোয়াড়কে আনতেই হয়, যেহেতু স্কোয়াডের অবস্থা অনেক খারাপ ইনজুরির জন্য। সো সেই খেলোয়াড় দেখা যায় যে 6 মাসের ধার চুক্তিতে আসেন এবং 99% ক্ষেত্রে সেই খেলোয়াড়ের ভূমিকা হয় একজন স্কোয়াড প্লেয়ার হিসাবেই। তাকে আর স্টার্টার হওয়া লাগে না, লিভারপুলের কোচ তাকে আর ইউজই করেন না। ওই খেলোয়াড় তখন দেখা যায় যে 6 মাস পরে আবারও যে প্যারেন্ট ক্লাব আছে সেখানে চলে যান। লিভারপুলের হিস্ট্রিতে তার আর কোনো নামগন্ধ থাকে না। ইউর্গেন ক্লপের আন্ডারে আমরা দেখেছিলাম যে লিভারপুল তখন যখন লিগ যেতে তার পরের বছর এরকম অনেক ইনজুরি সমস্যা দেখা যাচ্ছিল, স্পেশালি ডিফেন্সে। লিভারপুল কোনো ডিফেন্ডার কিনবে না এরকম করে একদম জানুয়ারি ট্রান্সফারের লাস্ট দিনে ডেডলাইন ডেতে তারা দুজন খেলোয়াড়কে নিয়ে এসেছিল। শালকে 04 থেকে টার্কিশ ডিফেন্ডার ওজান কাবাককে নিয়ে এসেছিল, ধারে নিয়ে এসেছিল, এবং আরেকজন খেলোয়াড়কে নিয়ে এসেছিল বেন ডেভিস নাম। তাকে আমি কখনো লিভারপুলের জার্সি গায়ে খেলতে দেখি নাই। ওজান কাবাক যে কয়টা ম্যাচ মোটামুটি নেমেছিলেন, অত্যন্ত জঘন্য খেলেছেন। 6 মাস পরে তাকে লিভারপুল থেকে সরিয়ে দেওয়া হয়। সেম জিনিসটাই কিন্তু হয়েছিল আর্থুর মেলোর ক্ষেত্রে, ব্রাজিলের সেন্ট্রাল মিডফিল্ডার। তখন লিভারপুলের মিডফিল্ডে অনেক ক্রাইসিস, কিন্তু লিভারপুল পাকাপাকি চুক্তিতে তখন কোনো খেলোয়াড়কে কিনতে চায়নি। তাই শেষমেশ জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর একদম শেষ দিনে গিয়ে আর্থুর মেলোকে ইউভেন্তুস থেকে ধারে নিয়ে এসেছিল। আর্থুরের নিজেরও ইনজুরির অনেক সমস্যা ছিল, ফলে তার লিভারপুলে এসে টেকনিক্যালি কোনো লাভ হয় নাই। খুব সম্ভবত একটা ম্যাচে কিছুক্ষণের জন্য উনি মাঠে নেমেছিলেন। 6 মাস পর আবারও তাকে ফেরত দিয়ে দেওয়া হয়। সো এই যে এরকম র্যান্ডাম কিছু ধার চুক্তি লিভারপুল জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বা উইন্টার ট্রান্সফার উইন্ডোর একদম শেষ দিনে এসে করে থাকে, গত কয়েক বছর আমরা দেখছি যে জিনিসটা প্রচণ্ড বিরক্তিকর। বিকজ আপনার যদি খেলোয়াড়টা দরকারই হয়, আপনি ট্রান্সফার উইন্ডোর শুরুতে কিনবেন যাতে আপনার টপ যে টার্গেট আছে সেই টার্গেটকেই আপনি কিনতে পারেন। কিন্তু না, আপনি সারা মাস যেহেতু খেলোয়াড় কিনছেন না, সেহেতু আপনার টপ ওই টার্গেটটা অন্য একটা ক্লাবে চলে যাচ্ছে। ফলে মাসের শেষে আপনি যদি বাজার করতে চান, তাহলে অফকোর্স বাজারে যেই খেলোয়াড়কে কেউ কেনে না সেই খেলোয়াড়কেই আনতে হচ্ছে। আপনার যে টপ টার্গেট তাকে আপনি আনতে পারছেন না। সো এরকম একটা সমস্যা হয়েই যায়। সো এবারে ট্রান্সফার উইন্ডোতে আমরা ওরকমই দেখছি যে পুরো উইন্ডোতে লিভারপুল এই জিনিসটাই বলে বেড়ালো যে না, তাদের আর ডিফেন্ডারের দরকার নেই, তারা যে করেই হোক না কেন আর কোনো নতুন খেলোয়াড় আনবে না, নতুন কোনো ডিফেন্ডার আনবে না। কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে যে না, তারা অবশেষে একজন ডিফেন্ডারকে দলে চাইছে। সো এবারে ডেডলাইন ডেতে লিভারপুলের চোখে পড়েছে ডাচ ডিফেন্ডার লুটশারেল গিয়ারট্রুইডাকে। তিনি একজন রাইট ব্যাক কাম সেন্টার ব্যাক, যাকে কিনা লিভারপুলের কোচ আর্নে স্লট দলে চাচ্ছেন। লিভারপুলের কোচ আর্নে স্লট যখন ফেইনুর্ডের কোচ ছিলেন, আপনারা সবাই জানেন, ফেইনুর্ডের হয়ে তিনি লিগ জিতেছিলেন এবং কনফারেন্স লিগের ফাইনাল পর্যন্ত দলকে নিয়ে গিয়েছিলেন। সেই দলের অন্যতম প্রধান অংশ ছিলেন এই লুটশারেল গিয়ারট্রুইডা, এবং স্লটের আন্ডারে তিনি ফেইনুর্ডের ক্যাপ্টেন্সিও করেছেন কিছু ম্যাচে। সো স্লটের ওই দলটার অন্যতম প্রধান অংশ ছিলেন এই লুটশারেল গিয়ারট্রুইডা, যিনি কিনা বেসিক্যালি একজন রাইট ব্যাক, ডিফেন্সিভ রাইট ব্যাক, কিন্তু তাকে 3-ম্যান ব্যাকলাইন বা 4-ম্যান ব্যাকলাইনে রাইট ব্যাক ছাড়াও সেন্টার ব্যাকেও খেলানো যায়, লেফট ব্যাকেও খেলানো যায় এবং ডিফেন্সিভ মিডফিল্ডেও খেলানো যায়। সো গত সিজনে বা তার আগের সিজনে লিভারপুল যখন একটা রাইট ব্যাক খুঁজছিল, বা আর্নে স্লট যখন লিভারপুলের কোচ হিসাবে দলে আসেন, তখন অনেকেই ভেবেছিলেন যে লুটশারেল গিয়ারট্রুইডাকেও লিভারপুলে নিয়ে আসা হবে, কিন্তু শেষমেশ ওই ডিফেন্ডারকে লিভারপুল কেনেনি। হ্যাঁ, তখন তারা স্কাউট করেছিল ঠিকই, কিন্তু ইভেনচুয়ালি গিয়ারট্রুইডাকে লিভারপুল কেনেনি। এই সিজনে আমরা দেখেছি যে লিভারপুল একজন রাইট ব্যাককে কিনেছে, জেরেমি ফ্রিম্পং। তখনও কিন্তু গিয়ারট্রুইডাকে স্কাউট করা হয়েছিল, কিন্তু তাকে না কিনে শেষমেশ ফ্রিম্পংয়ের দিকে নজর পড়ে আর্নে স্লটের। সো এবার ফ্রিম্পংও ইনজুর্ড এবং স্কোয়াডে থাকা আরেকজন রাইট ব্যাক কনর ব্র্যাডলি, তিনিও ইনজুর্ড। সো দুজন যেহেতু ইনজুর্ড, এবং এটা ছাড়াও লিভারপুলের ডিফেন্সে অনেক ইনজুরি সমস্যা এই সিজনে আমরা দেখতে পাচ্ছি। যেমন ইব্রাহিমা কোনাটে কিন্তু এই ফিট হচ্ছেন, এই ইনজুরিতে পড়ছেন। জো গোমেজ তো এক ম্যাচ ঠিকঠাক মতো খেলতে পারে না, 10 ম্যাচ ইনজুরিতে থাকেন। সো লিভারপুলের ব্যাকলাইনে এমন একজন খেলোয়াড় দরকার যে কিনা প্রচন্ড ভার্সেটাইল এবং যে কোনো পজিশনে খেলতে পারেন। সো ওই রকম একটা ভার্সেটাইল খেলোয়াড়ের দিকেই নজর পড়েছে লিভারপুলের, এবং এই কারণেই গিয়ারট্রুইডাকে তারা কিনতে চাচ্ছে। আমরা কিন্তু গত কয়েক বছরের ধারা যদি দেখি ইংলিশ প্রিমিয়ার লিগে, তাহলে আমরা দেখবো যে বড় বড় ক্লাবগুলো এমন এমন খেলোয়াড়ের প্রতি আগ্রহী হচ্ছে যারা কিনা হাইব্রিড ভূমিকা পালন করতে পারেন। আপনি আর্সেনালের দিকে তাকায় দেখেন, তাদের অলমোস্ট প্রত্যেকটা ডিফেন্ডারই সেন্টার ব্যাক, যিনি কিনা লেফট ব্যাকে খেলতে পারে, বা সেন্টার ব্যাক যিনি কিনা রাইট ব্যাকে খেলতে পারে। আপনি ইউরিয়ান টিম্বারকে দেখুন, সে রাইট ব্যাকেও খেলে, লেফট ব্যাকেও খেলে, দরকার হলে সেন্টার ব্যাকেও খেলে। আপনি রিকার্ডো কালাফিওরিকে দেখুন, সে সেন্টার ব্যাকেও খেলে, লেফট ব্যাকেও খেলে। বেন হোয়াইট সেন্টার ব্যাকেও খেলে, রাইট ব্যাকেও খেলে। পিয়ারে হিনক্যাপিয়ে সেন্টার ব্যাকেও খেলে, লেফট ব্যাকেও খেলে। লেটস টক অ্যাবাউট ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটিতে গত কয়েক বছর আমরা এরকম অনেক ডিফেন্ডার কিন্তু দেখেছি। ম্যানুয়েল অ্যাকাঞ্জি থেকে শুরু করে জন স্টোনস, নাথানাকে, ইয়োস্কো, গাভার্দিওল, হুসানভ, প্রত্যেকেই কিন্তু দেখেন সেন্টার ব্যাকেও খেলে, আবার ফুল ব্যাকের ভূমিকাতেও কিন্তু তাদেরকে দেখা যায় যখন
দলের দরকার হয়। টটনাম হটস্পারের দিকে যদি আমরা তাকাই, দে হ্যাভ মিকি ভ্যান ডে ভিন, বেন ডেভিস, যারা কিনা সেন্টার ব্যাকেও খেলছেন, লেফট ব্যাকেও খেলছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে যদি আমরা তাকাই, লিসান্দ্রো মার্টিনেজ, দিয়েগো দালো, আবার লুক শ, তারা কিন্তু এরকম একটা হাইব্রিড ভূমিকা পালন করতে পারেন। লেটস টক অ্যাবাউট চেলসি। দে হ্যাভ গট জোরেল হাতো, রিস জেমস, যারা কিনা দলের প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারেন, ফুল ব্যাকেও খেলতে পারেন। সো লিভারপুলে এই ভূমিকাটা পালন করার জন্য এতদিন খালি জো গোমেজই ছিলেন, যেই জো গোমেজ মাঠে থাকেন কম, হসপিটালে থাকেন বেশি। সো গত কয়েক বছরে লিভারপুল এই প্রোফাইলের কিন্তু সাধারণত ডিফেন্ডার কেনে নাই, যারা কিনা সেন্টার ব্যাক এবং ফুল ব্যাকের একটা হাইব্রিড ভূমিকাতে খেলতে পারেন। মার্ক গেইহিকে তারা গত উইন্ডোতে খুব জোরে সোরে চেয়েছিল, কিন্তু ইভেন্চুয়ালি মার্ক গেইহিকে তারা সেবার কিনতে পারেনি, যে সুযোগটা নিয়েছে ম্যানচেস্টার সিটি। এই উইন্ডোতে সে ম্যানচেস্টার সিটিতে চলে গিয়েছে। সো মার্ক গেইহিও কিন্তু সেন্টার ব্যাক হলেও রাইট ব্যাকে খেলতে পারেন। সো ওই ক্যাটাগরিরই একটা খেলোয়াড় লুকশারেল গেট্রুইডা। গেইহি ইজ বেসিক্যালি এ সেন্টার ব্যাক, যিনি কিনা রাইট ব্যাকেও খেলতে পারেন, কিন্তু গেট্রুইডা ইজ বেসিক্যালি আর রাইট ব্যাক, যিনি কিনা চাইলে সেন্টার ব্যাকেও খেলতে পারেন, লেফট ব্যাকেও খেলতে পারেন, এবং আমরা এই সিজনে দেখেছি যে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডেও কিন্তু খেলতে পারেন। সো স্লটের আন্ডারে গেট্রুইডা কিভাবে খেলতেন সেটা নিয়ে একটা শর্ট ডিসকাশন করি, আজকের ভিডিওটা শেষ করে ফেলবো, দেখে না যাক। আর্নে স্লটের ফেইনোর্ড মূলত এরকম 4-2-3-1 ফরমেশনে খেলতো, যে ফরমেশনে স্লট লিভারপুলকেও খেলাচ্ছেন। সো সেই ফরমেশনে গেট্রুইডা ছিলেন এরকম রাইট ব্যাকের ভূমিকাতে। এখন আপনারা সবাই জানেন যে লিভারপুল এই সিজনে রাইট ব্যাকের জায়গাতে অনেক বেশি ভুগছে, স্পেশালি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড চলে যাওয়ার পরে তাদের এই সকল জোন থেকে বিল্ড আপ একেবারেই হচ্ছে না, বিকজ জেরেমি ফ্রিম্পং এবং কনর ব্র্যাডলি কেউই বিল্ড আপের ক্ষেত্রে তেমন বেশি লিভারপুলকে সাহায্য করতে পারছেন না, অ্যান্ড সেম গোজ ফর দেয়ার রাইট সেন্টার ব্যাক ইব্রাহিমা কোনাটে অ্যাজ ওয়েল। সো ওই সমস্যাটা সিজনের শুরু থেকে এখন পর্যন্ত লিভারপুলকে কুরে কুরে খাচ্ছে, যে কারণে বিভিন্ন ম্যাচে কার্টিস জোন্স থেকে শুরু করে ডমিনিক জোবোসলাই তারা কিন্তু রাইট ব্যাকে খেলেছেন এই ডিপ বিল্ড আপের সমস্যাটা মেটানোর জন্য। সো গেট্রুইডা যখন ফেইনোর্ডে খেলতেন তখন তিনি এ সকল জোনে থেকে মূলত বিল্ড আপে অনেক বেশি সাহায্য করতেন। আমি বলবো না যে তিনি একদম খুবই বিশ্বমানের বিল্ড আপ প্লেয়ার ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো, কিন্তু হি ক্যান ডু এ জব, মানে তিনি সাহায্য করতে পারেন আর কি। সো ফেইনোর্ডের পায়ে যখন বল থাকতো তখন যে জিনিসটা হতো যে তাদের এই লেফট ব্যাক হার্টম্যান, যিনি কিনা এখন বার্নলিতে খেলেন, তিনি একদম সামনে চলে যেতেন, একদম টাচ লাইন উইঙ্গারের মতো, উইং ব্যাকের মতো। সো লেফট উইঙ্গার যিনি থাকতেন তিনি এভাবে ঢুকে যেতেন, এবং এই যে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার দেখছেন, দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের মধ্যে একজন খেলতেন বক্স টু বক্সের ভূমিকাতে, এবং যিনি অ্যাটাকিং মিডফিল্ডার থাকতেন ক্যালভিন স্টেংস, তিনি একটু সাইডে গিয়ে তাকে জায়গা করে দিতেন সামনে চলে আসার জন্য। সো এইখানে মেইন স্ট্রাইকারের পেছনে এরকম 5-6 জন খেলোয়াড় এভাবে থাকতেন, এবং দুজন সেন্ট্রাল মিডফিল্ডারের মধ্যে একজন সামনে এভাবে চলে যেতেন, এবং বাকি যে একজন সেন্ট্রাল মিডফিল্ডার থাকতেন তিনি এভাবে সাইডে চলে আসতেন, এবং গেট্রুইডা এখানে ইনভার্ট করে ঢুকে যেতেন। ফলে ফেইনোর্ডের পায়ে যখন বল থাকতো তখন তারা মোটামুটি এই যে দুজন ডিফেন্ডারের সামনে দুজন মিডফিল্ডার, এইভাবে তারা বিল্ড আপ করতো। এইভাবে বিল্ড আপ করার সুবিধা হলো ফেইনোর্ডের পায়ে যখন বল থাকতো তখন তারা মোটামুটি একটা স্টেবল বেজের উপরে বিল্ড আপ করতে পারতো। এই যে পেছনে দুজন আছে, তার সামনে দুজন আছে, মোটামুটি একটা স্টেবল লাইন আপ ছিল। এই স্টেবল লাইন আপের মাধ্যমেই তারা বিল্ড আপ করতো এবং সামনে বল পাঠাতো। আবার এই দুজনের সামনে দুজন থাকার কারণে যেই সুবিধাটা হতো, প্রতিপক্ষ যদি দ্রুত কাউন্টার অ্যাটাকেও চলে আসতো তাহলে পেছনে এই 4 জন থাকতেন, যারা কিনা ফেইনোর্ডকে একটা সলিড বেজ প্রদান করতেন, যে কারণে তারা কাউন্টারেও অত বেশি সমস্যায় পড়তো না। সো গেট্রুইডা একটু ডিফেন্সিভ রাইট ব্যাকই ছিলেন, যিনি কিনা বড় জোর ইনভার্ট করে এই সকল জোনগুলোতে এসে বিল্ড আপে সাহায্য করতেন, এবং প্রতিপক্ষ যদি বেশি ডিপ ডিফেন্সে খেলতো বা লো ব্লকে খেলতো তাহলে গেট্রুইডা কখনো কখনো সাহস দেখিয়ে এরকম বক্স টু বক্স মিডফিল্ডারের ভূমিকায় খেলতেন, কিন্তু সেটা তখনই হইতো যখন প্রতিপক্ষ একদম ভিতরে সেধিয়ে থাকতো, লো ব্লকে থাকতো। সো মেইনলি গেট্রুইডা একজন ডিফেন্সিভ রাইট ব্যাকই, অ্যান্ড লিভারপুলের ক্ষেত্রে এই প্রোফাইলটা অনেক বেশি দরকার, বিকজ কারেন্টলি লিভারপুলে যারা যারা রাইট ব্যাক রয়েছেন তারা কেউই ডিফেন্সিভ রাইট ব্যাক নন, প্রত্যেকেই অফেন্সিভ রাইট ব্যাক, সেটা ফ্রিম্পং থেকে শুরু করে ব্র্যাডলি সবাই। সো এমন একজন ডিফেন্ডার যদি থাকে যিনি কিনা ডিফেন্সিভ মাইন্ডেড এবং বিল্ড আপে সাহায্য করতে পারে, তারা কিন্তু লিভারপুলকে অনেক বেশি সাহায্য করতে পারে। সো দেখা যাক এই ট্রান্সফারটা আদৌ হয় কিনা, অ্যান্ড হলে গেট্রুইডা সামনের 6 মাসে লিভারপুলকে সাফল্য এনে দিতে পারেন কিনা, বিকজ তিনি যদি সাফল্য এনে দেন তাহলে আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ট্রান্সফারটা পার্মানেন্ট হচ্ছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যে আপনি গেট্রুইডার ট্রান্সফার সম্বন্ধে কী ভাবছেন।